দলের একজন কর্মী হিসেবে এই ছবিটা আসলে আপনার কাছে কতটা আশাবাদের মনে হচ্ছে, যে নতুন বাংলাদেশের কথা আমরা বলি, সেটা মাথায় রেখে বলবেন। সন্ধ্যা একটা পজিটিভ ছবি। এখন এই পজিটিভ ছবিটা রাজনৈতিক সংগঠন অন্যান্য যারা আছেন এটাকে কে কিভাবে দেখছেন সে হলো বড় ব্যাপার। জি কারণ ডক্টর ইউনূস সাহেব যখন লন্ডনে গেছিলেন সেখানে একটা সৌজন্য সাক্ষাৎ হয়েছে, জি ওটারই এখন পর্যন্ত খোঁটা খেতে হয় যে লন্ডন পর্যন্ত যে কি হলো, কি এমন প্রয়োজন যে হচ্ছে দেশবাসীর কাছে অজানা থাকলো বিষয়বস্তু। তো এটা বিএনপি কে বেশি বেশি পাত্তা দিয়ে দেওয়া হচ্ছে। আজকে টক শো হবে কালের কণ্ঠে করে আসছি, একই কথার পুনরাবৃত্তি আমাকে শুনে আসতে হচ্ছে ওখান জি থেকে। আমি বললাম যে নতুন বন্দোবস্তের ইয়েটা মুখ দেখা দেখি বন্ধ করা না, আবার কেউ ক্ষমতার থেকে চলে গেলে তার সাথে সম্পর্ক দেশের মানুষের রাজনৈতিক নেতাদের ছিন্ন হয়ে যাবে এমনটিও না। তো তাহলে সেই ক্ষেত্রে তো এগুলোর পজিটিভ অ্যাটিটিউড ধারণ করাটাই উচিত। কারণ আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তাম যখন, তখন একজন আরেকজনের মধ্যে বক্তৃতা দিতাম, আবার ওই নিমতলা আমতলাতে যে চায়ের কাপে একসাথে চুমুক দিতাম। তো এটা তো আমরা দেখে আসছি, করে আসছি, জি শিষ্টাচারটা আমাদের সময় ছিল। এখন পরবর্তী পর্যায়ে আমরা মুখ দেখা দেখি রাজনীতি যেটা দেখলাম যে মুখ দেখা দেখি বন্ধ, এটা একটু আহত হতাম কালচারের বিপক্ষে। কারণ একটা মানুষের সাথে এলাকাতে আমরা দেখেন বিয়ে শাদী হয়, যাই যাই প্রতিদ্বন্দ্বিতায় যাই থাকুক, বিয়ে শাদী আচার অনুষ্ঠান সবার সাথে সবার মাঠে ঘাটে বাজার হাটে দেখা কিন্তু হয়। জি তো আমরা ছোট জায়গায় যদি এই সম্পর্কটা ধরে রাখতে পারি, বড় জায়গায় এই সম্পর্কটা সবার সাথে করতে সমস্যাটা কোথায়? চমৎকার। আমি আসলে এই মন্তব্য আপাতত নিলাম, এবং আরও অনেকগুলো ঘটনা আসলে দিনভর ঘটেছে যে বিষয়টা নিয়ে আসলে সবচেয়ে বেশি আলোচনায়, সেটা হচ্ছে আজকে 11 দলীয় নির্বাচনী ঐক্য নামে জামাত নেতৃত্বাধীন জোটের ঘোষণা। আমি এটা নিয়ে একটু কথা বলতে চাই। আমরা আগেই জানিয়েছি আমাদের সঙ্গে দুজন আছেন, ব্যারিস্টার ডক্টর নাজিব মোমিন এবং শেখ ফজলে করিম মাসুদ, দুজনকে আবারও জানাচ্ছি। এবং শেখ ফজলে করিম মারুফ, আপনার কাছে ছোট করে একটু বিষয় একটু জানবো। প্রথমত, প্রায় 1.5 ঘন্টা বা 2 ঘন্টা মতো অপেক্ষা করা হয়েছিল আপনাদের জন্য, আপনারা এলেন না, আপনাদেরকে ছাড়াই আসলে জোটের ঘোষণাটা দেয়া হলো। একটু কি বলা যায় কেন এলেন না, কোথায় গিয়ে আসলে সমঝোতাটা হলো না? 50, 45, 40 নানা সংখ্যা শুনতে পাচ্ছি আমরা। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন সবাইকে ধন্যবাদ। আমরা জোটে বা সমঝোতায় আছি কি না, বা থাকবো কিনা, থাকলে কোন ফর্মে থাকবো, কতগুলো আসন নিয়ে থাকবো, বা না থাকলে কেন নাই, ইত্যাদি বিষয় নিয়ে আগামীকালকে আমাদের একটা সংবাদ সম্মেলন আছে বিকেল 3টায়। আমাদের দলীয় নেতৃত্ব ব্যাখ্যা করবেন। তার আগে আমার এখানে আসলে বেশি কিছু বলার নাই। তবে এখানে একটা বিষয় আমি একটু বলি, সেটা হলো যে একটু আগে যে বিষয়টা নিয়ে আমরা খুব উচ্ছ্বাসিত হচ্ছিলাম, যে তারেক রহমান সাহেবের দেখা করাটা আমি খুব পজিটিভলি দেখি ভাই। কিন্তু এই রাষ্ট্রচার যখন হয় তখন রাষ্ট্রের কিন্তু আবেগের উপরেও নেতৃবৃন্দের একটা রাষ্ট্রীয় আচরণ করতে হয়। এখন তফসিল হয়ে গেছে, প্রচারণার কয়েকদিন আছে। তারেক রহমান সাহেবের অনেক পরিচয়ের পরও তার প্রধানতম পরিচয় এখন তিনি দলীয় প্রধান। এখন এই দলীয় প্রধান যখন রাষ্ট্র সরকারের সাথে এভাবে ঘনিষ্ঠ দেখাচ্ছেন, তখন মাঠ প্রশাসনে বার্তা যাবে কি? সারা দেশে কি বার্তা দেওয়া হচ্ছে যে হ্যাঁ উনি পরবর্তী প্রধানমন্ত্রী? তাহলে তো লেভেল প্লেইং ফিল্ডে থাকবে না। এখন আমি বলবো, তিনি যখন করছেন ভালো করছেন। এখন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরকে সপরিবারে দাওয়াত দেন, জামাত ইসলামের আমিরকে সপরিবারে দাওয়াত দেন, সবাই গিয়ে সদর সাক্ষাৎ করে আসুক, মানে সবার সাথে সদর সাক্ষাৎ হোক, তাইলে আমি মনে হয় লেভেল প্লেইং ফিল্ডটা হবে। তা না হইলে এটা বাংলাদেশের রাজনীতিতে একটা নেতিবাচক থেকে যাবে। এই সরকার কয়েকটা কাজ করছে এরকম, একটা হলো লন্ডন বৈঠক করলো, জাতিসংঘের 3টা দলকে নিয়ে গেল, এখন আবার তারেক রহমান সাহেবকে এইভাবে যখন করতেছে, যদি হয় তাহলে ঘোষণা দিয়ে দিক যে আগামী সরকার তারেক রহমান সাহেব চালাবে, ক্ষতি নাই। তারেক রহমান সাহেব চালাইলো যে। আচ্ছা, মানে এই সৌজন্য সাক্ষাতে মানে প্রক্রিয়াটাতে আপনারা আসলে সাধুবাদ জানাচ্ছেন, কিন্তু এই সময়টাতে আপনারা আসলে হ্যাঁ অন্য সময় হলো হয়তো হতো, কিন্তু নির্বাচনের আগ দিয়ে এটা আপনারা ভালোভাবে নিচ্ছেন না। আমি আসলে আরো এখন আমি বলবো কি যে অন্য সকল দলের প্রধানকে তারা সপরিবারে দাওয়াত দিক, তাহলে সমান হবে। যাই হোক, আমি আসলে একটু কথা বলতে ব্যস্ত। ডক্টর নাজিব মোমিন, আপনাকে একটু রাখি, একটা যেহেতু শিরোনাম আমাদেরকে জানাতে হবে, বিরতি থেকে ফিরে এসে শিরোনামটা জানিয়ে আবার আপনার সঙ্গে কথা বলবো আশা করি। দর্শক, আপনারা আছেন 71 জানালে, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, আমাদের সঙ্গে থাকবে। প্রথমত হচ্ছে, যেই জোট নিয়ে কথা হচ্ছিল সেই জোটে মোটামুটিভাবে শরিক যারা আছেন তারা নির্দিষ্ট সংখ্যক আসন পাবেন, এবং সেই আসন নিয়ে আপনারা একই সাথে ওয়ান বক্স যেই
ব্যালট সেরকম কথা আমরা শুনতে পাচ্ছিলাম, তেমন কিছু ঘটবে এমন একটা কথা আমরা শুনতে পাচ্ছিলাম, এবং বলা হচ্ছিল জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো এক হচ্ছে, এরকম একটা কথাও বলা হচ্ছিল সেখান থেকে। কিন্তু মুশকিল হলো আমরা সেখানে ইসলামিক আন্দোলনকে দেখতে পেলাম না। আগামীকাল তাদের যেই সংবাদ সম্মেলন হবে, এটা আগামীকাল বলতে এখনই বলা যেতে পারে, যে আজকেই বলা যেতে পারে, যেহেতু রাত 12টা বেজে গেছে, আমরা হয়তো তখন জানতে পারবো। কিন্তু এখানে আরও দুটো দল আছে, যেমন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন, তাদেরও কিন্তু আসন চূড়ান্ত হয়নি। একটু কি বলবেন মানে জটিলতাগুলো আসলে কোথায় ছিল? ধন্যবাদ আপনাকে। আসলে আসন বন্টনের ক্ষেত্রে যে নীতিমালাগুলো অনুসরণ করা হয়েছে, এই ক্ষেত্রে প্রত্যেক দল সকলকে আনুপাতিক হারে দিতে হবে। এটার চাইতে বড় যে বিষয়টা সামনে এসেছে, কোন আসন থেকে কে জিতে আসতে পারবেন, তো সেই আলোকে আসনগুলো মূলত বন্টন হয়েছে। এতে সকলের সম্মানের দিকেও নজর রাখা হয়েছে। আমরা বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রতি সম্মান রেখেই 45টা সিট ছেড়ে অন্যান্য দলগুলোর জন্য আসনগুলো দেওয়া হয়েছে। জাগপার ক্ষেত্রে যেটা হয়েছে, ওনাদের পঞ্চগড় 1 রাশেদ ভাইকে পঞ্চগড় 1, পঞ্চগড় 2-এ তিনি নমিনেশন তুলেছিলেন, কিন্তু যেহেতু পঞ্চগড় 1-এ সার্জিসকে দেওয়া হয়েছে, পঞ্চগড় 2-তে জামাতের শক্ত প্রার্থী রয়েছে, সেক্ষেত্রে উনি এটা স্যাক্রিফাইস করেছেন। ওনাকে ধন্যবাদ জানাতেই হয়, জোটের স্বার্থে তিনি এটা স্যাক্রিফাইস করেছেন। অবশ্যই জোট ওনাকে মূল্যায়ন করবেন। তো আসলে মূল কথা যেটা, জুলাইয়ের সকল শক্তি প্লাস ইসলামী ঘরানার রাজনীতি যারা করেন, তাদেরকে সাথে নিয়ে আমাদের আসলে এবার জোটবদ্ধ একটি এক বাক্সে ভোটের যে আমরা চেষ্টা করছি। আমরা এখন হাল ছেড়ে দিইনি, শ্রদ্ধা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে চাই এবং সকলকে নিয়ে আমরা বাংলাদেশ মানবতাবাদী কল্যাণমূলক রাষ্ট্র করতে চাই। চান, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আসলে ভোটারদের কথাটা কে ভাবছে? আমি একটু অপূর্ব জাহাঙ্গীর আপনার কাছে আসতে চাই। মানে ভোটের আগে জোট তৈরি হবে, সেই জোট নিয়ে আলাপ হবে, মানুষজন নতুন প্রার্থীর কথা জানতে পারবে, আমরা ভোটাররা সেগুলো দেখব এবং বাছাই করে প্রার্থীদেরকে ভোট দিব। আমরা যদি দেখি যে দুটো বড় রাজনৈতিক দল একসাথে হচ্ছে, প্রিপারেশন চলছে, ভোটাররা সেটা জানছে, এরপর শেষ মুহূর্ত গিয়ে তারা আলাদা হয়ে গেল, তারা জোট তৈরি করলো না, ভোটার হিসেবে আমি তো বিভ্রান্ত হচ্ছি। ভোটার হিসেবে আপনি বিভ্রান্ত না হলে আমি কনফিউজ হচ্ছি, অন্তত কিছুটা হলেও। দেখেন, আমার কাছে মনে হয় নির্বাচন আসার মানে যে নির্বাচন ঘনিয়ে আসছে, এই টাইমটাতে জোটের এই ফর্মুলা মিক্স অ্যান্ড ম্যাচ এটা খুব স্বাভাবিক। এবং আমি এটার মধ্যে বরং মনে করি যে যতটা ড্রামা আছে, তার চেয়ে বেশি ড্রামা এটার মধ্যে দেখানো হচ্ছে ভায়া মিডিয়া। এটা মানে এটা আমার বলতেই হয়। মানে সারাক্ষণ এখন যেহেতু ফটো কার্ডের যুগ, কিছুক্ষণ হলেই দেখবেন ডানে বামে সোশ্যাল মিডিয়া একটার পর একটা কোনো একটা কিছু চলতে থাকে। সো কিন্তু আমার কাছে এটা খুব নর্মাল মনে হয়, কারণ এই 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 জোটের এই ফর্মুলাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির সাথে কাছে। সো আমার কাছে মনে হয় যে এইখানে দেন দরবার হবে, কেউ আসবে কেউ আসবে না, এই যে কোট আন কোট নাটকীয়টা, এটা খুবই স্বাভাবিক, এটাই হওয়ার কথা। কিন্তু এটা যতটা না হচ্ছে, তার চেয়ে বেশি ওভার ড্রামাটাইজ করা হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে আর কি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ড্রামাটাইজ যে সমস্ত মিডিয়াগুলো করছে, সেই তালিকাগুলো করলে দেখা যাবে যে হাতে গোনা কয়েকটা, কিন্তু মোটামুটি হবে একই শিরোনাম তো সব গণমাধ্যম করছে, সবাইকে একসাথে ড্রামা করছে। না, সবাইকে আমি ড্রামা করছে বলছি না, আমি বলছি ড্রামাটিক হচ্ছে শিরোনামগুলো। না, ড্রামাটিক শিরোনামগুলো তো হচ্ছে, অবশ্যই হচ্ছে। আপনি আজকে সারাদিনের ফটো কার্ড দেখেন, তারেক রহমান সাহেব প্রধান উপদেষ্টার বাসায় গেলেন, এটা নিয়েই আমি দুপুর থেকে যেই ধরনের ফটো কার্ড দেখছি, জোট নিয়ে যেই ধরনের ফটো কার্ড দেখছি, তো এটা তো খুবই স্বাভাবিক যে সবাই মানে এই ড্রামাটা তো অ্যাম্প্লিফাই করা হচ্ছে।